আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের আজকের পর্বে থাকছে বাংলা সাহিত্য নিয়ে মডেল টেস্ট 13। প্রথম প্রশ্নটি, মনির চৌধুরীর অনুদিত নাটক কোনটি? উত্তর ঘ, মুখরা রমণী বশীকরণ। বাংলা টাইপরাইটারের জন্য উন্নত মানের কিবোর্ড উদ্ভাবন করেন মনির চৌধুরী। এছাড়াও মনির চৌধুরী 1953 সালে কারাবন্দী অবস্থায় কবর নাটকটি রচনা করেন। আমরা জানি যে কবর নাটকটি ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত। মনির চৌধুরীর অনুদিত নাটক কেউ কিছু বলতে পারে না, জর্জ বার্নার্ড শোর ইউ নেভার ক্যান টেল এর বাংলা অনুবাদ। এছাড়াও তার আরও একটি অনুবাদ গ্রন্থ রয়েছে, রূপার কৌটা, যেটা দ্য সিলভার বক্স এর বাংলা অনুবাদ। এরপর রয়েছে মুখরা রমণী বশীকরণ। এরপরের প্রশ্নটি রয়েছে, হঠাৎ আলোর ঝলকানি কোন জাতীয় রচনা? এটি হবে আমাদের ঘ, প্রবন্ধ গ্রন্থ। বুদ্ধদেব বসু রচিত হঠাৎ আলোর ঝলকানি একটি প্রবন্ধ গ্রন্থ। তাহলে আমরা দুটো প্রশ্নের উত্তর এখানে জানতে পারলাম। একটা হচ্ছে হঠাৎ আলোর ঝলকানি এই প্রবন্ধ গ্রন্থটি কে লিখেছেন, তাহলে হবে বুদ্ধদেব বসু। আর যদি বলে যে হঠাৎ আলোর ঝলকানি এটা কোন জাতীয় রচনা, তাহলে হবে প্রবন্ধ গ্রন্থ। হাত হদাই নাটকটির নাট্যকার কে? সেলিম আল দীন। সমুদ্র উপকূলীয় অঞ্চলের শব্দ হাত হদাই, এর আক্ষরিক অর্থ সাত সওদা বা সপ্ত বাণিজ্য। হাত হদাইয়ের মূল কাহিনী এ অঞ্চলের বৃদ্ধ নাবিক আনার ভান্ডারীকে ঘিরে। সমুদ্র উপকূলবর্তী প্রান্তিক মানুষের জীবন সত্য ও জীবন সংগ্রামের বাস্তব আলেখ্য তুলে ধরেছেন। এছাড়াও আমরা সেলিম আল দীনের দুটি বিখ্যাত বইয়ের নাম দেখতে পাচ্ছি এখানে। এর মধ্যে একটি হচ্ছে কীর্তন খোলা, তার একটি বিখ্যাত বই। এছাড়া আরো একটি বই রয়েছে যেটার নাম হচ্ছে চাকা। অরণ্য বর্ণী উপন্যাসটির রচয়িতা কে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অরণ্য বর্ণী উপন্যাসটি 1854 থেকে 1855 সালের সাঁওতাল বিদ্রোহের পটভূমিতে লেখা। সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু ও কানুর সংগ্রামী জীবন সহ সাধারণ সাঁওতালদের জীবন সংগ্রাম, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদির পাশাপাশি ইংরেজ ও হিন্দুদের দ্বারা সাঁওতালদের শোষণের চিত্র ফুটে উঠেছে এই উপন্যাসে। সাঁওতাল বিদ্রোহের পেছনে যে জাতিগত শোষণ, নিপীড়ন এবং ধর্মীয় উন্মাদনা সক্রিয় ছিল, ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার অরণ্যবর্ণী উপন্যাসের ইতিহাসে বিভিন্ন তথ্যপাত্রের মাধ্যমে তা প্রমাণ করতে চেয়েছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসটি তার ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয়? এখানে কবি উপন্যাসটি হবে, কারণ আমরা জানি যে তারাশঙ্করের ত্রয়ী উপন্যাস হচ্ছে ধাত্রীদেবতা, গণদেবতা এবং পঞ্চগ্রাম। এক্ষেত্রে আরও একটা জিনিস যেটা জানতে হবে, ত্রয়ী উপন্যাস আসলে কি? ত্রয়ী উপন্যাস বলতে মূলত স্বাভাবিক যোগসূত্র ও ধারাবাহিকতায় একসাথে তিনটি উপন্যাসকে বোঝানো হয়। তেমনি বঙ্কিমচন্দ্রের যে ত্রয়ী উপন্যাস আছে সেগুলো হচ্ছে আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম। এই প্রশ্নটাও কিন্তু বিসিএস এর রিটেন পরীক্ষায়ও আসতে দেখা গিয়েছে যে বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসগুলোর নাম লিখুন। আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম, এই তিনটি হচ্ছে বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস। আর তারাশঙ্করের ত্রয়ী উপন্যাস ধাত্রীদেবতা, গণদেবতা ও পঞ্চগ্রাম। এছাড়াও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরও একটি বিখ্যাত উপন্যাস যেটা কিনা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম নিয়ে রচিত, সেটি হচ্ছে একটি কালো মেয়ের কথা। এটি তার একটি বিখ্যাত উপন্যাস যেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম নিয়ে রচিত। এটি বলতে এখানে একটি কালো মেয়ের কথা, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লিখিত প্রথম উপন্যাস। এই প্রশ্নটা বিভিন্ন ব্যাংকের পরীক্ষাতে আমরা দেখেছি যে এসেছে যে একটি কালো মেয়ের কথা, এটি কি? এটি একটি উপন্যাস। আবার এমন এসেছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লিখিত প্রথম উপন্যাসের নাম কি? তখন কিন্তু হবে একটি কালো মেয়ের কথা। আর যদি বলা হয় ভাষা আন্দোলন নিয়ে লেখা
প্রথম উপন্যাসের নাম কি? তখন কিন্তু হবে জহির রায়হানের আরেক ফাল্গুন। এটি হচ্ছে ভাষা আন্দোলন নিয়ে লেখা প্রথম উপন্যাস বাংলা সাহিত্যে। তো আশা করি এখানে আমরা একটা ইনফরমেশন জানতে যে অনেকগুলো ইনফরমেশন আসলে জানতে পেরেছি। এরপর রয়েছে গায়ত্রী সন্ধ্যা, এটি কার রচনা? এই গায়ত্রী সন্ধ্যা এটি মূলত লেখা হচ্ছে সেলিনা হোসেনের। ঘ সেলিনা হোসেন। সেলিনা হোসেনের আরও কয়েকটি উল্লেখযোগ্য বই রয়েছে, যেমন কাকতাড়ুয়া, তারপর নিরন্তন ঘণ্টাধ্বনি, এটা গুরুত্বপূর্ণ, তারপর কাটা তারের প্রজাপতি, কাটা তারে প্রজাপতি, এগুলো লিখেছেন আমাদের সেলিনা হোসেন। এরপর রয়েছে বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাদ বধ এর স্বর্গ কতটি? বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাদ বধ এর স্বর্গ মোট 9টি। তাহলে উত্তর হবে খ 9টি। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে? উত্তর ক ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। 1883 সালে প্রভাত সঙ্গীত কাব্যটির প্রকাশ। এই কাব্য গ্রন্থের কবিতাই হচ্ছে নির্ঝরের স্বপ্নভঙ্গ। শৈশব থেকে কবি হওয়ার বাসনা ধরে সংশোধিত হতে হতে তিনি প্রভাত সঙ্গীতের কাছে পৌঁছে যান। এই কাব্যগ্রন্থের কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি তার কাব্যচর্চার সার্থক সৃষ্টি বলেই তিনি মতামত ব্যক্ত করে গেছেন। কবিতাটিতে বাহিরের জিনিসকে অন্তরে এবং তার রসায়নী যে এই কবিতার মূল নির্যাস তা তার চিত্তের উল্লাস থেকেই বোঝা যায়। এই কবিতায় কবি যেন গ্রহিতা আর প্রকৃতি হচ্ছে দাতা। প্রকৃতির অকৃপণ দান কবি আনন্দ চিত্তে গ্রহণ করেছেন। 1883 সালে কবির জীবনের দুটি কারণে স্মরণীয়, একটি নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার গ্রন্থভুক্তি এবং প্রকাশ, অপরটি তার বিয়ে। 1883 সালের ডিসেম্বর মাসে 22 বছর 8 মাস বয়সে কবি রবীন্দ্রনাথের বিয়ে হয়। কোন গ্রন্থটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়? নীল দর্পণ। দীনবন্ধু মিত্রের প্রথম নাটক নীল দর্পণ প্রকাশিত হয় 1860 খ্রিস্টাব্দে ঢাকা থেকে। 1860 খ্রিস্টাব্দে ঢাকা থেকে, এই সালটি কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। দীনবন্ধু মিত্রের প্রথম নাটক নীল দর্পণ প্রকাশিত হয় 1860 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন? বসন্ত। তাহলে উত্তর হবে ঘ বসন্ত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতিনাট্য বসন্ত গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। কবিগুরু যখন তার বসন্ত নাটিকা বইটি উৎসর্গ করেন তখন বিদ্রোহ কবি জেলে ছিলেন, অর্থাৎ তিনি যখন জেলে অবস্থান করছিলেন ঠিক তখন রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতিনাট্য বসন্ত এই গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন। তাহলে এটা কিন্তু একটা প্রশ্ন যে বসন্ত কি ধরনের রচনা? গীতিনাট্য। এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ ও শোক গাথা প্রভাবতী সম্ভাষণ কার লেখা? প্রভাবতী সম্ভাষণ এটি লেখা আমাদের উত্তর ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই পংক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্য থেকে নেয়া? মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই পংক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের করি ও কোমল কাব্য থেকে নেয়া, অর্থাৎ উত্তর খ করি ও কোমল। হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা। কবিতাংশটুকু কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশবিশেষ? এটি কাজী নজরুল ইসলামের দারিদ্র কবিতার অংশবিশেষ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কোন উপন্যাসটির উপজীব্য বিষয়? উত্তর খ একটি কালো মেয়ের কথা। একটি কালো মেয়ের কথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে লেখা প্রথম উপন্যাস। বাংলায় টাইপরাইটার নির্মাণ করেন মুনির চৌধুরী, অর্থাৎ উত্তর ঘ মুনির চৌধুরী। বাংলায় টাইপরাইটার নির্মাণ করেন মুনির চৌধুরী। সাংবাদিক কবি হিসেবে পরিচিত কে? উত্তর ঘ ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্তের একটি ছবি দেখতে পাচ্ছি আমরা এখানে। ঈশ্বরচন্দ্র গুপ্ত ঊনবিংশ শতাব্দীর একজন কবি ও সাহিত্যিক। এছাড়াও তার আরেকটি পেশা ছিল সাংবাদিক। তিনি একজন সাংবাদিক ছিলেন। তিনি সংবাদ প্রভাকর বা সংবাদ প্রভাকর এর সম্পাদক। তাহলে এই প্রশ্নটা কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি এসেছে যে সংবাদ প্রভাকর এর সম্পাদক কে ছিলেন। তাহলে দেখেন যে এটার উত্তর হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। তিনি গুপ্ত কবি নামেও পরিচিত ছিলেন। গুপ্ত কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, তিনি গুপ্ত কবি নামেও পরিচিত ছিলেন। এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে খাঁটি বাঙালি কবি বলে অভিহিত করেছেন। খাঁটি বাঙালি বলে তাকে অভিহিত করেছেন। এছাড়াও তার আরেকটা টাইটেল আছে, যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। কোন কবিকে জাগরণের কবি বলা হয়? উত্তর ঘ মাইকেল মধুসূদন দত্তকে জাগরণের কবি বলা হয়। এখানে আমরা মাইকেল মধুসূদন দত্তের একটি ছবি দেখতে পাচ্ছি। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার ও প্রহসন রচয়িতা। তিনি কিন্তু প্রহসনও লিখেছেন, আমরা দেখেছি। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত। তাহলে যদি পরীক্ষার প্রশ্নে আসে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে, তখন কিন্তু অবশ্যই মাইকেল মধুসূদন দত্ত হবে। খেয়াল রাখতে হবে আধুনিক শব্দটা উল্লেখ থাকলেই সেই বিদ্রোহী কবি হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত। জামাই বারিক নাটকটির রচয়িতা কে? জামাই বারিক নাটকটি লিখেছেন দীনবন্ধু মিত্র। উত্তর ঘ দীনবন্ধু মিত্র। কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত নয়? প্রথম যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পদ্মাবতী। এটি মাইকেল মধুসূদন দত্তের রচিত একটি রচনা। এছাড়াও পদ্মাবতী মধ্যযুগের বাঙালি কবি আলাউলেরও একটি কাব্য এবং এটি তার শ্রেষ্ঠ কাজ। বুড়ো শালিকের ঘাড়ে রো, এটাও কিন্তু মাইকেল মধুসূদন দত্তের রচনা। এরপর রয়েছে চতুর্দশ পদী কবিতাবলী, এটাও মাইকেল মধুসূদন দত্ত রচিত। তাহলে বাকি রইল অপশন ঘ, যেটা হচ্ছে সনেট পঞ্চায়েত। তো এই সনেট পঞ্চাশত যেটি, সেটি লিখেছেন প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরীর কাব্যগ্রন্থ, এটা একটা কাব্যগ্রন্থ যে সনেট পঞ্চাশত। এবং এই প্রমোদ চৌধুরী হচ্ছে চলিত রীতির প্রবর্তক আমরা জানি, এবং তিনি চলিত রীতির অবদান রেখেছে একটি পত্রিকা যেটার নাম হচ্ছে সবুজ পত্র। এটি 1914 সালে প্রকাশিত হয়। এই প্রশ্নটা অনেকবার আসে যে সবুজ পত্র পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? 1914 সালে প্রকাশিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রামায়ণের অযোধ্যা কাণ্ড এর বঙ্গানুবাদ কোনটি? ঋজু পাঠ দ্বিতীয় ভাগ। বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার কোন সাল থেকে শুরু হয়? 1847 সাল থেকে শুরু হয়। বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্ন ব্যবহারের কৃতিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। বেতাল পঞ্চবিংশতি বইতে প্রথম বিরাম চিহ্নের সফল ব্যবহার করা হয়। আমরা যদি এভাবে মনে রাখি যে বিরাম বেতাল, বিরাম বেতাল অর্থাৎ ব দিয়ে বেতাল, বেতাল পঞ্চবিংশতি, আবার বিরাম চিহ্ন অর্থাৎ বিরাম চিহ্নের প্রথম সফল প্রয়োগ হয় বেতাল পঞ্চবিংশতি বইটিতে। এই প্রশ্নটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তাই এই একই সাথে এই প্রশ্নটার উত্তর আলোচনা করে। এরপরে যে প্রশ্নটি রয়েছে, নীল দর্পণ নাটকটি কত সালে প্রকাশিত হয়?
নীলদর্পণ নাটকটি 1820 সালে প্রকাশিত হয়। এই নীলদর্পণ নাটকটি রচনা করেছেন দীনবন্ধু মিত্র। নীল চাষীদের উপর নীলকর সাহেবদের অত্যাচার, শোষণ, নীল বিদ্রোহের পরিপ্রেক্ষিতে বিশিষ্ট নাট্যকার দীনবন্ধু মিত্র 1860 খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটক রচনা করেন। এই সালটি খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষার জন্যই বারবারই দেখা যায় যে এই সালটি আসে যে কত সালে নীলদর্পণ নাটকটি রচনা করা হয় বা প্রকাশিত হয়, সেটা হবে 1860 সালে। রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ গ্রন্থ কোনটি? বিশ্ব পরিচয়, অপশন ঘ বিশ্ব পরিচয়। আবার দেখি আমরা প্রশ্নটা, রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক এটা কি? প্রবন্ধ গ্রন্থ কোনটি? বিশ্ব পরিচয়। অর্থাৎ 1937 সালে প্রকাশিত হয় তার বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ সংকলন বিশ্ব পরিচয়। প্রবন্ধ সংকলন নাম কি? বিশ্ব পরিচয়। বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর 1937 সালে এই বিশ্ব পরিচয় নামে একটি তথ্যমূলক প্রবন্ধ গ্রন্থ রচনা করেন। তথ্যমূলক প্রবন্ধ গ্রন্থের নাম কি? বিশ্ব পরিচয়। এবং এটা প্রকাশিত হয় কত সালে? এটা হচ্ছে 1937 সালে। নন্দিনী কিশোর রবীন্দ্রনাথের কোন নাটকের চরিত্র? অর্থাৎ এই নন্দিনী চরিত্র, নন্দিনী এবং কিশোর, এই চরিত্রগুলো রবীন্দ্রনাথের কোন নাটকের? আমরা দেখতে পাচ্ছি অপশন খ হবে উত্তর, রক্তকরবী। এখানে আমরা খুব সুন্দর রক্তকরবী ফুলের ছবি দিয়েছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রক্তকরবী নাটকটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অনেক সময় আসে যে রক্তকরবী এই নাটকটি কার, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, বা রক্তকরবী কোন ধরনের রচনা, সেটা হবে নাটক। রক্তকরবী হচ্ছে একটা নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের, যেটার চরিত্র হচ্ছে নন্দিনী ও কিশোর। কবে কোথায় প্রথম আন্তর্জাতিক নজরুল সম্মেলন অনুষ্ঠিত হয়? প্রথম আন্তর্জাতিক নজরুল সম্মেলন অনুষ্ঠিত হয় 12 জুন 2005 সাল এবং অনুষ্ঠিত হয় ঢাকায়। ব্যথার দান কাজী নজরুল ইসলামের একটি গল্প গ্রন্থ। ব্যথার দান কাজী নজরুল ইসলাম রচিত একটি গল্প গ্রন্থ। ফেব্রুয়ারি 1922 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হওয়া এই গ্রন্থে মোট 6টি গল্প আছে। এটি নজরুলের প্রথম প্রকাশিত গল্প। এই গ্রন্থের গল্পগুলোর ভাষা আবেগাশ্রয়ী, বক্তব্য নরনারীর প্রেম কেন্দ্র। কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে বিরহ বিলাপ, অর্থাৎ উত্তর ঘ বিরহ বিলাপ। কায়কোবাদ আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি। মাত্র 13 বছর বয়সে, কত বছর বয়সে? 13 বছর বয়সে তার প্রথম কাব্য বিরহ বিলাপ প্রকাশিত হয়, যেটা সাল হচ্ছে 1870 সাল। আর নীলদর্পণ আমরা দেখেছিলাম 1860 সাল, আর তার ঠিক 10 বছর পরে অর্থাৎ 1870 সালে প্রকাশিত হয় কায়কোবাদের বিরহ বিলাপ কাব্য। তার অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে কুসুম কানন, অশ্রুমালা, মহাশ্মশান, শিব মন্দির ও অমিয় ধারা। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, এই উক্তিটি কার? উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের, অর্থাৎ উত্তর ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। আশা করব মহাপ্রলয়ের পরে বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্বাঞ্চলের সূর্যোদয়ের দিগন্ত থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর এই কথা বলেছেন। আজান কবিতাটি কার রচিত? আজান কবিতাটি কায়কোবাদের রচিত। কেউই শুনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। এটা
কায়কোবাদের আজান কবিতাটি। রক্তাক্ত প্রান্তর নাটকের রচনাকাল কোনটি? 1962 সাল। রক্তাক্ত প্রান্তর নাটক রচনাকাল 1962 সাল। বাংলা নাট্য সাহিত্যের অন্যতম শক্তিমান নাট্যকার মুনীর চৌধুরী। তার প্রথম প্রকাশিত নাটক রক্তাক্ত প্রান্তর। 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী এই নাটকের পটভূমি। এই প্রশ্নটা আসে যে রক্তাক্ত প্রান্তরের পটভূমিটা কি ছিল, সেটা হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ। রক্তাক্ত প্রান্তর নাটকের কাহিনী কায়কোবাদের মহাকাব্য মহাশ্মশান থেকে গ্রহণ করেছেন। এছাড়াও রক্তাক্ত প্রান্তরের খুবই বিখ্যাত একটি সংলাপ হচ্ছে, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক কারা রচনা করেন? উত্তর ঘ মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আসাদ। আবুল মনসুর আহমেদের রম্য রচনা নিচের কোনটি? উত্তর খ ফুট কনফারেন্স। এছাড়াও আমরা তার আরো কয়েকটি বই দেখতে পাচ্ছি, আয়না এবং আমার দেখা রাজনীতির 50 বছর। এই বইগুলো তার খুবই বিখ্যাত বই এবং আমরা এখানে যার ছবি দেখতে পাচ্ছি তিনি হচ্ছে আবুল মনসুর আহমদ। এরপর রয়েছে মোহাম্মদ আব্দুল হাই রচিত রম্য রচনা কোনটি? তোষামোদ ও রাজনীতির ভাষা। এখানে আমরা দেখতে পাচ্ছি তোষামোদ করছে, অর্থাৎ তেলবাজি যেটাকে আমরা বলি, সেই তেলবাজি করছে, তোষামোদে করছে। তো এখানে আমরা আরেকবার দেখি প্রশ্নটা, মোহাম্মদ আব্দুল হাই রচিত রম্য রচনা কোনটি? তোষামোদ ও রাজনীতির ভাষা। এছাড়াও মোহাম্মদ আব্দুল হাইয়ের একটি ভ্রমণ কাহিনী বিষয়ক গ্রন্থ রয়েছে, বিলেতে 750 দিন। এটা তার একটি বিখ্যাত বই, বিলেতে 750 দিন, লিখেছে মোহাম্মদ আব্দুল হাই। এই প্রশ্নটা অনেক পরীক্ষাতে আমরা দেখেছি। সংস্কৃতির কথা গ্রন্থের রচয়িতা কে? সংস্কৃতির কথা এই গ্রন্থটির রচয়িতা মোতাহার হোসেন চৌধুরী। আমরা এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছি সংস্কৃতির কথা, এটা হচ্ছে মোতাহার হোসেন চৌধুরীর লেখা। একটু আগে যে প্রশ্নটা বলছিলাম যে বিভিন্ন পরীক্ষায় আসে, বিলাতে 750 দিন, এই গ্রন্থটির রচয়িতা কে? আমরা একটু আগে দেখলাম যে মোহাম্মদ আব্দুল হাই। তাহলে উত্তর ঘ মোহাম্মদ আব্দুল হাইয়ের লেখা বিলাতে 750 দিন। বাংলাদেশ গ্রাম থিয়েটার এর স্বপ্নদ্রষ্টা কে? সেলিম আল দিন ও নাসিরউদ্দিন মোহাম্মদ ইউসুফ। তাহলে উত্তর হবে ঘ বাংলাদেশ গ্রাম থিয়েটার, এটার স্বপ্নদ্রষ্টা হলেন সেলিম আল দিন ও নাসিরউদ্দিন মোহাম্মদ ইউসুফ। যুগসন্ধির কবি হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির কবি হিসেবে পরিচিত, কারণ তিনি সমকালের সামাজিক ও ঐতিহাসিক বিষয় নিয়ে কবিতা রচনা করলেও তার ভাষা, ছন্দ ও অলঙ্কার ছিল মধ্যযুগীয়। মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্রের সাহিত্য আদর্শ যখন লুপ্ত হয়ে আসছিল, তখন তিনি বিভিন্ন বিষয় অবলম্বনে খণ্ডকবিতা রচনার আদর্শ প্রবর্তন করেন। এজন্যই মূলত তাকে যুগসন্ধির কবি বলা হয়। তো রিটেনেও আমরা দেখেছি একটা প্রশ্ন এসেছে যে যুগসন্ধির কবি কেন ঈশ্বরচন্দ্রকে বলা হয়। তো আমরা চাইলে কিন্তু এই ব্যাখ্যাটাও সেক্ষেত্রে দিতে পারি। এই ব্যাখ্যাটি খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এখানে। আর আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তের একটা ছবি। এরপর ভ্রমণকারী বন্ধু কার ছদ্মনাম? ঈশ্বরচন্দ্র গুপ্তের ছদ্মনাম ভ্রমণকারী বন্ধু। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে খাঁটি বাঙালি কবি বলে অভিহিত করেছেন। রক্তাক্ত প্রান্তর নাটক কোন পটভূমিতে লিখিত? পানিপথের তৃতীয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত হিসেবে নিযুক্ত হন কবে? 1841 সালে। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর কোন গ্রন্থটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল? অনল প্রবাহ। উত্তর ক অনল প্রবাহ। কোনটি সৈয়দ শামসুল হকের রচনা নয়? খেলারাম খেলে যা,
এটি সৈয়দ শামসুল হকের। সীমানা ছাড়িয়ে এটিও হচ্ছে কি শামসুল হকের, এবং দেয়ালের দেশ এগুলো সৈয়দ শামসুল হকের রচনা। তাহলে অপশন ঘ দেখতে পাচ্ছি আমরা, নাম না জানা ভোর, এটি সৈয়দ শামসুল হকের রচনা নয়। তাহলে এটি কার রচনা? এটি আমরা দেখতে পাচ্ছি পাশে আছে আমাদের আব্দুল গাফফার চৌধুরীর রচনা হচ্ছে নাম না জানা ভোর। তিনি মুক্তিযুদ্ধের সাহিত্যিক, কবি, সাংবাদিক, কলাম লেখক, নানা পরিচয়ে পাঠকের কাছে পরিচিত। অর্থাৎ আব্দুল গাফফার চৌধুরীর কথা বলা হয়েছে এখানে। তিনি সাহিত্যিক, তিনি কবি, তিনি সাংবাদিক এবং কলাম লেখক, এরকম নানা পরিচয়ে পাঠকের কাছে তিনি পরিচিত। আব্দুল গাফফার চৌধুরী ভাষা আন্দোলনের স্মরণীয় গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। নাম না জানা ভোর উপন্যাসের প্রকাশকাল 1962 সালে। অর্থাৎ নাম না জানা ভোর এটি একটি উপন্যাস এবং এই উপন্যাসের প্রকাশকাল 1962 সাল। আবে হায়াত গ্রন্থের রচয়িতা কে? আবে হায়াত গ্রন্থের রচয়িতা আবুল মনসুর আহমেদ, অর্থাৎ অপশন ঘ আবুল মনসুর। আহা আজ কি আনন্দ অপার কবিতার কবি কে? এই কবিতার কবি হলেন আমাদের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, অর্থাৎ অপশন ক সৈয়দ শামসুল হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 70তম জন্মদিন ছিল এবং এই জন্মদিনে শেখ হাসিনাকে নিয়ে কবিতা লিখেছিলেন সৈয়দ শামসুল হক। এই আয়োজন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদন করে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের লেখা কবিতার নাম ছিল আহা আজ কি আনন্দ অপার। নুরুল দিনের সারা জীবন কাব্য নাটকের পটভূমি কি? কাব্য নাটকের পটভূমি কি ছিল? ফকির বিদ্রোহ, অর্থাৎ অপশন ঘ ফকির বিদ্রোহ। এছাড়াও তার আরো বিভিন্ন বিখ্যাত বই রয়েছে। পায়ের আওয়াজ পাওয়া যায়, এই বইটিও অনেকবার আমরা দেখেছি বিভিন্ন পরীক্ষায়। রক্ত গোলাপ একটি কি উপন্যাস? অর্থাৎ অপশন ঘ রক্ত গোলাপ একটি উপন্যাস। কার উপন্যাস? সৈয়দ শামসুল হকের একটি উপন্যাস রক্ত গোলাপ। এরপর আমরা দেখতে পাচ্ছি দ্রৌপদীর শাড়ি কাব্যটির রচয়িতাকে। দ্রৌপদীর শাড়ি একটি কাব্য, এই কাব্যটির রচয়িতাকে? অপশন ঘ বুদ্ধদেব বসু। দ্রৌপদীর শাড়ি কাব্যটির রচয়িতা বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসেবে খ্যাত? তিনি 30 দশকের কবি হিসেবে খ্যাত, অর্থাৎ অপশন ক 30 দশকের। বিংশ শতাব্দীর 20 ও 30-এর দশকের নতুন কাব্যরীতির সূচনাকারী অন্যতম কবি হিসেবে তিনি সমাদৃত। অপরাজিত অপরাজিত কোন শ্রেণীর রচনা? অপরাজিত একটি উপন্যাস, তাহলে হবে অপশন ঘ উপন্যাস। এটি কার উপন্যাস? এটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস। অপরাজিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত দ্বিতীয় উপন্যাস। কত নাম্বার উপন্যাস তার? এটি হচ্ছে দ্বিতীয় উপন্যাস। প্রবাসী মাসিক পত্রে 1336 সালের পৌষ সংখ্যা থেকে 1338-এর আশ্বিন সংখ্যা পর্যন্ত ধারাবাহিকভাবে এটি প্রকাশিত হয়েছিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার এই অপরাজিত উপন্যাসটি উৎসর্গ করেছিলেন মাতৃদেবীকে। আবার দেখেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার এই অপরাজিত উপন্যাসটি উৎসর্গ করেছিলেন মাতৃদেবী। এরপর রয়েছে গণদেবতা। এই উপন্যাস কার লেখা? এটা আমরা জানি যে এটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। অপশন খ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গণদেবতা বাংলা ভাষার অন্যতম কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত ও জনপ্রিয় উপন্যাস।
এটি 1942 খ্রিস্টাব্দে প্রকাশিত মহাকাব্যিক পটভূমির এই উপন্যাসের বিষয়বস্তু বিভাগোত্তর ভারতবর্ষের সমাজ ব্যবস্থা এবং স্বাধীনতা আন্দোলন ও শিল্পায়নের পরিপ্রেক্ষিত গ্রামীণ সমাজের বিবর্তন। এবং 1943 খ্রিস্টাব্দে প্রকাশিত পঞ্চগ্রাম উপন্যাসটি পরবর্তীকালে গণদেবতার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা হয়, যেটা আমরা দেখেছিলাম যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস, অর্থাৎ হচ্ছে যে ধাত্রী দেবতা, গণদেবতা এবং সর্বশেষ হচ্ছে পঞ্চগ্রাম। অর্থাৎ 1943 খ্রিস্টাব্দে প্রকাশিত পঞ্চগ্রাম উপন্যাসটি পরবর্তীকালে গণদেবতারই একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা হয়। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করি ততদিন সকলেই ভালো থাকবেন এবং পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।